নির্বাচনে জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে। ভোট হয়েছে সুষ্ঠু, রেজাল্ট সুষ্ঠু হয়নি এটা ইতিমধ্যেই আত্মস্বীকৃত বিভিন্ন সাক্ষীও পাওয়া গেছে। আমি ওইদিকে যাচ্ছি না। তারপরেও আমরা চেয়েছিলাম দীর্ঘদিন ফ্যাসিবাদী শোষণের জাতাকলে পিষ্ট এই জাতি আস্তে আস্তে গণতন্ত্রের রৌটে উঠে যাক। সেই জন্যে আমাদের হাজারো আপত্তি রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা সেই নির্বাচনের ফলাফল মেনে নিয়েই সংসদে গিয়েছিলাম। একদিনে দুটি নির্বাচন, একটা ছিল সংসদ নির্বাচন আর একটা সংস্কার পরিষদের নির্বাচন। গণভোট, দুইটা ব্যালট পেপার ছিল, জনগণ দুইটাতেই রায় দিয়েছে, কেউ একটাতে রায় দেয়নি। এর আগে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলা বলেছিলাম গণভোটের রায় আমরা সকলে মেনে নেব এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। কিন্তু ভোট অনুষ্ঠিত হলো, তারপরের দিনই বর্তমান সরকারি দল তারা তাদের ধারণা পরিবর্তন করলেন, তারা গণভোটকে অস্বীকার করলেন। দুটি শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। কেন নিলেন না তার ব্যাখ্যা তারা ইতিমধ্যে দিয়েছেন। তারা বলেছেন নির্বাচন হওয়ার স্বার্থে তারা জনগণকে অনেক কিছু বলেছেন, আসলে এটা তাদের মনের কথা। যদি রাজনীতিবিদরা এইরকমই জনগণকে ধোঁকা দিয়ে থাকেন তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা তৈরি হবে কিভাবে? বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটি বাজেট প্রস্তাবনার জন্য আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা আশা করব এরপরে আর কোনো সাংবাদিক বন্ধু কোনো কথা বলবেন না। তারা কথা বললে আমাদের কথা হারিয়ে যাবে। বন্ধুগণ, কারো কিছু করতে হলে মেহরবানি করে ইশারায় সেরে নিন। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের সময় খুবই সীমিত। 3টা থেকে আবার পার্লামেন্ট অধিবেশন এবং আজকে পার্লামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচ্য বিষয় রয়েছে, সেখানে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি সংশ্লিষ্ট সকলকে আমাদের প্রিয় সংগঠন তথা বিরোধী দলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় দেশবাসী, আমরা সকলে ইতিহাসের সাক্ষী। আজকের বাংলাদেশের সূচনা মূলত 1947 সালে। 47 সালে পাকিস্তান ভারত নামের দুটি রাষ্ট্রের উৎপত্তি হয়। তৎকালীন পূর্ব পাকিস্তান এবং আরও 3টি প্রদেশ নিয়ে পাকিস্তান গঠিত হয়। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মাঝখানে ভারতের বিস্তর এলাকা অবস্থিত রয়েছে। এতটুকু ব্যবধানে ভাই কি আপনারা কথা বলবেন না আমি কথা বলবো? সাংবাদিক বন্ধুগণ, আপনারা কথা বলবেন না আমি কথা বলবো? আশ্চর্য ব্যাপার, আপনাদেরকে এত অনুরোধ করার পরে আপনারা কথা বলছেন। তাইলে আমরা জনগণের কাছে আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলা কিভাবে পৌঁছাবো? ভাই আপনারা মেহরবানি করে একটু সহযোগিতা করেন আমাদেরকে। আর কোন ভাষায় বললে সহযোগিতা করবেন? এই আপনারাও কেউ কথা বলবেন না এই দিক থেকে। বলছিলাম 47 সালে যে ভূখণ্ডটি অখণ্ড ভারত থেকে এবং ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়েছিল, সেই সময় পূর্ব পাকিস্তানের যে সীমানা ছিল কার্যত আজকে তাই বাংলাদেশের সীমানা। সেই সময়টা যদি পূর্ব পাকিস্তান হিসেবে আমরা এই অঞ্চলের মানুষ একটা স্বাধীন দেশের অংশ না হতে পারতাম, তাহলে আমাদের ভাগ্যে কি হতো? এটি হায়দরাবাদের দিকে তাকালেই এর উত্তর পাওয়া যাবে। উত্তর পাওয়া যাবে কাশ্মীরের দিকে তাকালে। আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে দান করেছিলেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই সময় যারা অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, লড়েছেন, মামলা খেয়েছেন, জেলে গিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এরপরেই পাকিস্তান তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য কার্যক্রম শুরু করলেও কার্যত পাকিস্তানের শাসকদের দূরদৃষ্টির অভাবে তারা পূর্ব পাকিস্তানের উপরে ইনসাফ করতে পারেননি, যার কারণে দুই জায়গায় বৈষম্য তৈরি হয় এবং তার বিস্ফোরণ ঘটে 70 সালের নির্বাচনের পরেও যদি জনগণের রায়ের প্রতি তৎকালীন সরকার যারা ছিলেন তারা সম্মান প্রদর্শন করতেন তাহলে চিত্র ভিন্ন হতো। কিন্তু সেই সম্মানটুকু প্রদর্শন করতে ব্যর্থ হওয়ার কারণে একটি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল।
এই যুদ্ধে যারা জীবন দিয়েছেন, লড়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। মাঝখানে 52তেও একটা সংগ্রাম গিয়েছে, আমরা তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করি। ত্যাগ স্বীকারকারীদের মধ্যে যারা বেঁচে আছেন, আমরা তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। হলো বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন। দ্বিতীয়বার স্বাধীনতার আগে নেতারা তখন জনগণকে ওয়াদা দিয়েছিলেন যে এমন একটি দেশ আমরা জনগণকে উপহার দেব যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না এবং অর্থনৈতিক সংকট দূর হবে, বেকারত্ব থাকবে না, আমরা সমস্ত শিশুদেরকেই তাদের প্রাপ্য শিক্ষা নিশ্চিত করব। কিন্তু না, তার কোনো ওয়াদাই পূরণ হয়নি। বরঞ্চ এখানেও এসে জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখাতে তৎকালীন সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছিল, যার কারণে 4 বছরের মাথায় দুঃখজনকভাবে তাদেরকে বিদায় নিতে হয়েছে। ক্রমাগত পট পরিবর্তনের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ এসে এখানে দাঁড়িয়েছে। 24 সালে এদেশের মানুষ একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা বুকে নিয়ে বুক পেতে লড়াই করেছিল। এ লড়াই কোনো দলের পক্ষ থেকে হয়নি, এই লড়াই হয়েছে জনগণের পক্ষ। এর আগে আমরা বিরোধী দলে যারা ছিলাম দফায় দফায় আমরা নির্যাতিত হয়েছি, আক্রান্ত হয়েছি, জেলে গিয়েছি, জীবন দিয়েছি, ফাঁসির কাস্টে ঝুলেছি, আমরা আন্দোলন করেছি, কিন্তু স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি। সেই সময়টা ছাত্র যুব সমাজ তাদের একটি ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল। অতীতের ফ্যাসিবাদী কায়দায় সে আন্দোলন দমনেরও চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সমগ্র দেশবাসীর, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদ, প্রতিরোধ এবং লড়াইয়ের মুখে ফ্যাসিস্ট সরকার অপমানজনকভাবে বিদায় নিতে বাধ্য হয়েছে। তার প্রেক্ষাপটে একটি জন অভিপ্রায়ের ভিত্তিতে একটি সরকার গঠিত হয়েছিল। তারাও জাতির উপরে শেষমেশ ইনসাফ করতে পারেননি। এই জাতি বেইনসাফের শিকার হয়েছে। বিভিন্ন কথা এখন অনেকে নিজের থেকেই স্বীকারোক্তি দিচ্ছেন। সেই সময় যারা সরকারে ছিলেন আর অনেকে চুপ করে আছেন। তারা যদি ইনসাফ করতেন, আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশের চিত্র হতো সম্পূর্ণ ভিন্ন। এটা করতেও তারা ব্যর্থ হয়েছেন। নির্বাচনে জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে, ভোট হয়েছে সুষ্ঠু, রেজাল্ট সুষ্ঠু হয়নি এটা ইতিমধ্যেই আত্মস্বীকৃত বিভিন্ন সাক্ষীও পাওয়া গেছে। আমি ওইদিকে যাচ্ছি না। তারপরেও আমরা চেয়েছিলাম দীর্ঘদিন ফ্যাসিবাদী শোষণের জাতাকলে পিষ্ট এই জাতি আস্তে আস্তে গণতন্ত্রের রৌটে উঠে যাক। সেই জন্যে আমাদের হাজারো আপত্তি, রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা সেই নির্বাচনের ফলাফল মেনে নিয়েই সংসদে গিয়েছিলাম। একদিনে 2টি নির্বাচন, একটা ছিল সংসদ নির্বাচন আর একটা সংস্কার পরিষদের নির্বাচন। গণভোট, 2টা ব্যালট পেপার ছিল, জনগণ 2টাতেই রায় দিয়েছে, কেউ একটাতে রায় দেয়নি। এর আগে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলা বলেছিলাম গণভোটের রায় আমরা সকলে মেনে নেব এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। কিন্তু ভোট অনুষ্ঠিত হলো, তারপরের দিনই বর্তমান সরকারি দল তারা তাদের ধারণা পরিবর্তন করলেন। তারা গণভোটকে অস্বীকার করলেন। 2টি শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। কেন নিলেন না তার ব্যাখ্যা তারা ইতিমধ্যে দিয়েছেন। তারা বলেছেন নির্বাচন হওয়ার স্বার্থে তারা জনগণকে অনেক কিছু বলেছেন, আসলে এটা তাদের মনের কথা। যদি রাজনীতিবিদরা এরকমই জনগণকে ধোঁকা দিয়ে থাকেন, তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা তৈরি হবে কিভাবে? আমরা বিস্মিত, আমরা নিন্দা জানাই। ঠিক হয়নি জনগণকে এইভাবে ধোঁকা দেওয়াটা। আপনারা দেখেছেন সংসদের ভিতরে গণভোটের গণরায়, যা 68.6% মানুষ ভোট দিয়ে হা বলেছিল, তার পক্ষে বিরোধী দলের অবস্থান ছিল ঐক্যবদ্ধ এবং স্পষ্ট। আমরা আলোচনা করেছি, কিন্তু 2/3 জুড়ে সরকারি দল আমাদের দাবি অগ্রাহ্য করে বাস্তবে জনগণকে অপমানিত করেছে। গণভোটের রায় ব্যর্থ হওয়ার দলিল বাংলাদেশেও নাই, বিশ্বেও নাই। গণভোট বাংলাদেশের মতন ছিল না, এটি 4র্থ গণভোট। এর আগে 3টে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং যথারীতি তার গণরায়ও বাস্তবায়িত হয়েছে। কিন্তু এবারে সেই প্রথমে বিপত্তি ঘটল। আমরা জানি কি জন্য ঘটেছে।
আমরা যা আশঙ্কা করেছিলাম এখন তা স্পষ্ট হয়ে উঠেছে সমাজে। আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সকল জায়গায় আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট। সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বীমা কর্পোরেশন, এই সবগুলোর আজকে সেই থাবা বিস্তৃত হচ্ছে এবং সমাজের অপরাধী লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, যাদের বিরুদ্ধে অপরাধ বিভিন্নভাবে প্রমাণিত। এইভাবে যদি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর রাজনৈতিক অন্যায্য হস্তক্ষেপ অব্যাহত থাকে, তাহলে ইতিমধ্যেই অর্থনীতির দুই অঙ্গের এক অঙ্গ মাটির সাথে পড়ে গড়াগড়ি বাচ্ছে, স্টক মার্কেট, আরেকটা অঙ্গ ব্যাংক, বীমা কর্পোরেশন। এইটাও যদি এলোমেলো বিধ্বস্ত হয়ে যায়, তাহলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে? মূল দায়িত্ব সরকারি দলের, তারা এই দায়িত্ব এখন পর্যন্ত পালন করার কোনো সদিচ্ছা তাদের ফুটে ওঠেনি। কিন্তু আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশকে ভালোবাসার কারণেই আমরা মনে করি যে আগামী বাজেট কেমন হওয়া উচিত সেই ব্যাপারে জনগণের অভিপ্রায়কে অনুধাবন করে জনগণের সামনে আমাদের চিন্তাগুলো পেশ করা উচিত। এটি বাজেট নয়, এটা বাজেটের পূর্ব ধারণা। এখান থেকে যদি সরকার ভালো কিছু পিক আপ করেন, জনগণ উপকৃত হবে। এটা কোনো দলের বিষয় নয়। আমরা এই বাজেট কোনো দলের জন্য দিচ্ছি না। এই বাজেট 18 বা 20 কোটি মানুষের জন্য হতে পারে। আমরা যে প্রস্তাবনাটা জনগণের সামনে পেশ করব, এটা শর্ত আছে। এই বাজেট বাস্তবায়নের জন্য সততা, স্বচ্ছতা লাগবে, জবাবদিহিতা লাগবে। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, আমরা মনে করি যে বাজেট প্রস্তাবনা আমরা করব সেটা অবশ্যই অর্জনযোগ্য, এটা অর্জন করা সম্ভব। কিন্তু যদি সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে যে বাজেট সরকারই দেব ওই বাজেট কার্যকর হবে না। আরও কিছু বিষয় আমাদের প্রস্তাবনায় থাকবে, সেটা এখানে এবং সংসদে। আমাদের ফিসক্যাল ইয়ার হচ্ছে জুলাই টু জুন। জুন মাস বর্ষা, খরা, দুর্যোগ, সাইক্লোন এগুলাতে সাধারণত আমাদের দেশ আক্রান্ত হয়। আমরা লক্ষ্য করি এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। এর সুফল জনগণ পায় না, কিছু অসৎ সুবিধাভোগীদের পকেটে এর সুফল চলে যায়। আমরা সংসদে প্রস্তাব দেব যে আমাদের ফিসক্যাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হোক, তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না, এই টাকাগুলোর খবর পাওয়া যাবে ইনশাল্লাহ। নিয়ম রয়েছে, সম্পূরক বাজেট বর্ষর পুরা হওয়ার মিনিমাম 3 মাস আগে সংসদে পেশ করতে হবে। কিন্তু আমরা সম্পূরক বাজেট পাবো এই শেষ মাসে। বৈধ অবৈধ, ন্যায্য অন্যায্য সব খরচ হয়ে গেল, কালো সাদা একাকার হয়ে গেল। তারপরে সম্পূরক বাজেট সংসদের সামনে আসলো, তাতে জনগণের লাভ কি? আমরা কথা বললেই বা তার বেনিফিট কি? এই বিষয়গুলো আমাদের আগামীতে সংসদের ভিতরে প্রস্তাবনায় থাকবে ইনশাল্লাহ। আরও অনেকগুলো মৌলিক বিষয়, আমাদের ট্যাক্সেশন কালেকশনের যে পদ্ধতি রয়েছে এটা দারুণ ত্রুটিপূর্ণ। যারা ট্যাক্স দেন তারা 3টা ট্যাক্স দেন। একটা ট্যাক্স ট্রেজারিতে জমা হয়, একটা কিছু ব্যক্তির পকেটে যায় যারা ট্যাক্স কালেকশন করেন, আমি সবার কথা বলছি না কিন্তু অনেকেই, আরেকটা চাঁদাবাজদের পকেটে যায়, ব্যবসায়ীরা অতিষ্ঠ, যার কারণে ট্রেজারির ট্যাক্সটা তার টার্নওভার ভলিউমের দিক থেকে ছোটো হয়ে আসে। এখানে যদি সততা এবং স্বচ্ছতা মেনটেন করা যায়, অটোমেটিক্যালি ব্যবসায়ীরা বিপুল উৎসাহ নিয়ে আরও বেশি ট্যাক্স দেবেন জনগণ, রাষ্ট্রকে। রাষ্ট্র এবং জনগণ উপকৃত হবে। তাছাড়া ট্যাক্স বেসও সম্প্রসারণ করার প্রয়োজনকে আমরা অস্বীকার করি না। এই সবগুলোই আমাদের কনসিডারেশনে ইনশাল্লাহ থাকবে। এসবগুলো সামনে রেখেই আজকে আমরা প্রিয় দেশবাসীর কাছে জনবান্ধব একটি বাজেট প্রস্তাবনা আমাদের বিবেচনায় আমরা পেশ করতে যাচ্ছি। এর আসল বিচারক হবেন জনগণ। এ বাজেট পেশ করার পরে আমরা সচেতন জনগণের কাছ থেকে ফিডব্যাক আশা করি। আমাদের কোনো প্রস্তাবনা তাদের কাছে ভালো লাগলে সেটা বলার দরকার নেই, কিন্তু কোনো প্রস্তাবনা যদি জনস্বার্থের বিপক্ষে হয়, তারা যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করে, আমাদের সমালোচনা করে, আমাদেরকে সহযোগিতা। আমরা দৃষ্টি আকর্ষণ এবং সমালোচনাকে অভিনন্দন জানাবো। এখান থেকে শিখব, আমাদের জ্ঞানের ঘাটতি পূরণ করব
জনগণের জন্য আগামীতে আরও সুন্দর এবং আরও পরিপূর্ণ চিন্তা করার প্রয়াস পাব। আজকের এই সম্মেলনে আপনারা যারা এসেছেন, আবারও সবাইকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আপাতত আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আগামীতে মিলেমিশে জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।